মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ঈদ কথন। এই ঈদ কথনে আমরা কথোপকথনে মেতে উঠব যাদের সঙ্গে তারা আমাদের দেশের বরেণ্য ব্যক্তিত্ব। তাদেরকে আমরা প্রায়শই কিন্তু টেলিভিশন পর্দায় দেখি, খুব প্রয়োজন ছাড়া আমরা কিন্তু খুব কাছাকাছি তাদের যেতে চাই না, কিন্তু তাদের সঙ্গে আমাদের কথা বলতে ভালো লাগে, আমাদের জানতে ইচ্ছে করে এই মানুষগুলোর কেমন, তাদের আনন্দ, তাদের সুখ, তাদের সমস্ত কিছু। সেই বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে চলুন আগে পরিচিত হয়ে নেওয়া যাক, তারপর মেতে উঠবো আলাপচারিতায়। আমার একেবারে ডানে যিনি আছেন তিনি আমাদের এই চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনাব এটিএম পেয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। তার পাশে যিনি আছেন তিনি হলেন আমাদের এই চট্টগ্রামের, আমাদের এই নগরের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং তারপর যিনি আছেন তিনি আমাদের আরেক প্রিয় মানুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের দেশের বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক জনাব মহিত উল আলম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। তিনজনকেই ঈদের শুভেচ্ছা আমাদের পুরো ইউনিটের পক্ষ থেকে, আমাদের চট্টগ্রামবাসী শুধু বলবো না, আমাদের সমগ্র বাংলাদেশের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা যতই বড় হয়ে উঠি না কেন, আমাদের ভেতরে ভেতরে একটা শিশু মন সবসময়ই থাকে। এবং আজকে যে ঈদ আড্ডায় আমরা মিলিত হয়েছি, প্রত্যেকের একটা ছোটবেলা ছিল। ঠিক অনুষ্ঠান ধারণের আগে কাকে আমাদের পেরু ভাই বলছিলেন যে খুব সালাম করতে ভালোবাসতো, সালামি পেতে ভালো লাগতো। সেই ছোটবেলার ঈদটা আসলে এখন কি মিস করেন? প্রথমে পেরু ভাই। আমরা নানানবিধ কারণে এখন একটু মিস করি, কিন্তু আমরা ভুলে যাইনি সে আমাদের শিশু এবং কিশোর বেলাটাকে। অবশ্যই আমাদের ছোটকালের ঈদকে, ঈদ উৎসবকে এখনও আমরা স্মরণ করি। ছোটকালে আমরা ঈদ করতাম, আমরা কখন ঈদ আসবে, কখন রোজা আসবে, রোজার শেষে চাঁদ দেখা যাবে এবং চাঁদ দেখার একটা উৎসবে আমরা মেতে উঠতাম, চিৎকার করে করে চাঁদকে স্বাগত জানাতাম এবং অসংলগ্ন সুর দিয়ে আমরা গান গাইতাম, কোরাস গাইতাম, কবি নজরুলের কবিতা পড়তাম সেই শিশুকালে। এবং ঈদের ৮-১০ দিন আগ থেকে গণা শুরু করতাম, কে কয়টা পাঞ্জাবি পেয়েছে, জুতো পেয়েছে এবং পায়জামা পেয়েছে, শার্ট পেয়েছে ইত্যাদি। আর একটা চক আঁকতাম, কাকে বেশি সালাম করলে ঈদই আসবে। ও আচ্ছা, মানে লিস্ট করা হতো। কাকে আবার কাকে দুইবার সালাম করলে ডাবল পাওয়া যায়। তাই নাকি? সেটাও তখনও ছিল। হ্যাঁ, তখন কিন্তু আমাদেরকে 25 পয়সা চারেনি, এই চারেনি দিত, আটানি দিত, এর উপরে দিত না। আচ্ছা, এর উপরে দিত না, কিন্তু তখন 1 টাকায় 1.5 কেজি চাল পাওয়া যেত। গরুর মাংসের দাম ছিল 1.5 টাকা সেই সময়ে। তাহলে এই সিকি পয়সারও কিন্তু অনেক মূল্য ছিল। আর আজকালের শিশুরা, আমাদের ছেলেমেয়েরা তো 8-10 জোড়া কাপড় পায়। সেই সময় আমরা পেতাম 2 জোড়া অথবা 3টা, আর জুতো স্যান্ডেল পেতাম হয়তো বড় জোর একটি। আমাদের ঘরে ঘরে এখন ঈদ উৎসব, এবং আমরা সেই ঈদই নিয়ে আবার পিকনিক করতাম। আচ্ছা, এই জায়গাটাতে আবার আসবো, পিকনিকের জায়গাটা। তোফায়েল ভাই, আপনার কাছে আসি। ছোটবেলায় আপনার ঈদ কেমন স্মৃতি যদি রোমন্থন করেন, কেমন ঘুরপাক খায়? ছোটবেলা বলতে যখনও রোজাটা আমাদের রাখার জন্য পরিবার থেকে চাপ দেওয়া হতো না, কিন্তু আমরাই চাইতাম রোজা রাখি। তো রোজা রাখার পরে বহু চেষ্টা করা হতো যে আমাদেরকে যেন রোজাটা ভাঙিয়ে দেওয়া হয়। অনেক ধরনের প্রলোভন দিত যে তোমার রোজা হয়ে গেছে, এইটুক পড়লেই হবে, বাকিটুক তুমি কালকে করো। আর তারপরেও যদি আমরা রোজাটা রেখে ফেলতাম, দেখা যেত যে ওই দিন আমরা রোজা রাখার কারণে হয়তো একটা স্পেশাল ইফতারি। আমি যৌথ পরিবারে বড় হয়েছি, আমার দাদা চাচারা
তখন আমার দাদা দাদি জীবিত ছিল, তখন দেখা গেল যে আমি রোজা রেখেছি, এই উপলক্ষে একটা স্পেশাল ইফতার আমার দাদা বা দাদি আয়োজন করতো। এটা হচ্ছে একটা রোজা। এবং পরবর্তীতে ঈদ যখন আসতো তখন আমরা হিসাব করতাম আমাদের সমবয়সী যারা ছিল কে কয়টি রোজা রেখেছে, এবং রোজা রেখে আমরা সেই অনুযায়ী আনন্দটাকে শেয়ার করে নিতাম। আর আমাদের সময়ে আমার অঞ্চলে যেখানে, এখানে আসলে সালামির কোনো প্রচলন ছিল না। আচ্ছা, তা আমরা সালাম করতাম ঈদের নামাজ শেষে, বাড়িতে এসে কোলাকুলি, যাদের সাথে কোলাকুলি করার প্রয়োজন ছিল কোলাকুলি করতাম, আর যারা মুরব্বী তাদেরকে আমরা পায়ে ধরিয়ে সালাম করতাম। এই ট্র্যাডিশনটা ছিল। তারপরে ঈদের পরে আমরা যে সকল খাবার দাবার, সেমাই, হালুয়া, পায়েস, রুটি, এগুলো খেয়ে তারপরে আমরা ঘোরাঘুরির জন্য, ছোট মানুষ হিসেবে ঘোরাঘুরির জন্য বের হয়ে যেতাম বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরে, পাড়াপড়শি যারা ছিল তাদের সাথে। আরেকটা বিষয় বলে, যদি আরেকটু বড় হই, যখন রোজা রাখাটা শুরু হলো তখন আবার আরেক ধরনের ঈদ। আমরা তখন গ্রাম ছেড়ে শহরে পড়াশোনার জন্য আসছি। গ্রাম থেকে শহর থেকে গ্রামে গেলে দেখতাম আমাদের মতো বন্ধু বান্ধবরা আবার ঈদ উপলক্ষে গ্রামে আসতো। তাদের সঙ্গে এক ধরনের আনন্দ, বিভিন্ন জন হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যেত। কিন্তু যখনই ঈদ আসতো, নারীর টানে, গ্রামের টানে, আত্মীয় স্বজনের টানে আমরা যে যেখানেই থাকতাম, কিন্তু শত কষ্ট করে ওই সময় যোগাযোগ ব্যবস্থাটা আপনারা জানেন যে এখনকার মতো এত সুন্দর বা এত ভালো ছিল না। তারপরেও আমরা এই কষ্টটাকে একটা আনন্দ হিসাবে নিতাম। বাড়িতে যেতাম, রোজা রাখতাম, ঈদের দিন সবাই দলবল মানে ঈদগাহে দাদার সাথে আমরা একসাথে নামাজে যেতাম। দেখতাম যে তারপর নামাজ শেষে আবার আরেকটা প্রচলন ছিল, কবর জিয়ারতেও আমরা যেতাম। কবর জিয়ারতের কবর জিয়ারতের পরপরই আমরা আমাদের বাড়িতে এসে বন্ধু বান্ধবদের বাড়িতে চলে যেতাম। কার বাড়িতে কি হয়েছে দাওয়াত দিত, যে আজকে হয়তো একজন বন্ধু, তারপর একটু পরে আবার আরেকজন বন্ধুর বাড়িতে চলে যেতাম। আবার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যে একটা আকুতি মনের মধ্যে থাকতো, যে বিশ্বাস করবেন যে আমরা 2-3 দিন আগে থেকে ঘুম হইতো না, যে বাড়ি যাব, ঈদের সময় যাব, আমাদের ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। তো এই 2-3টা ফেজে যদি আমি আরেকটু যখন বড় হলাম তখন তো অন্য জিনিস। মোহিত ভাইয়ের কাছে আসি। মোহিত ভাই, আপনারা তো চট্টগ্রামের বিখ্যাত আলম পরিবারের সদল বলে, আপনাদের পরিবারের ঈদটা কেমন হতো? আমাদের পরিবার তো বিশাল সংখ্যার দিক থেকে। আমাদের মনে আছে যে আমরা পাড়ার মধ্যে প্রায় 20-30 জন বাচ্চা হয়ে যেতাম একই বয়সের। তো প্রথমে বাবাদের সঙ্গে যখন মসজিদে যেতাম, ওইটা হলো মসজিদের জন্য একটা আপদ। আমরা ছিলাম পেছনে বসতাম, আর কি নামাজ একটু ফাঁক পেলে কথাবার্তা, আমাদেরকে বারবার অভিভাবকরা বলতেন এই কথা বলিস না। তারপরে দল বেঁধে পাড়া, আমাদের পাড়াও তো ঘনবসতিপূর্ণ কাজীদের, খালি ঢুকতাম বের হতাম, খালি ঢুকতাম বের হতাম, মানে কে কতটা সময় খাইছে। আর যেটা পিয়ারু ভাই বললেন যে ঈদি আমাদের সময় ওই কালচারটা তখনও তৈরি হয় না, এটা পরে না, যখন আমরা বড় হয়ে গেছি তখন ঈদি কালচারটা শুরু হয়েছে। মানে এখন আপনাদেরকে ঈদি দিতে হয় না? আমরা আসলে পাই নাই, আমি পাই নাই না। আমি ঈদের আরেকটা উপযোগিতা যেটা আমি দেখি, সেটা হলো যদি আপনি একটু মানে খরচের ব্যাপারে যদি একটু সচেতনভাবে ঈদের সময় খরচ করেন, তাহলে ঈদের আনন্দটা একদম পরিপূর্ণ থাকে একেবারে। কিন্তু ধরেন আপনি ক্রেডিট কার্ড আছে, আপনি ক্রেডিট কার্ড ব্ল্যাঙ্ক করে ফেললেন ঈদের সময়, তাহলে তো ঈদের পরে এটা গলার ফাঁসের মতো। দেখা যায় যে ঈদের পর আবার আমাদের আরেকটা ঈদ খুব কাছাকাছি পিরিয়ড। এই জন্য একটু সতর্কভাবে যদি আয় ব্যয়ের ব্যাপারটা মধ্যবিত্ত পরিবারগুলো বা উচ্চবিত্ত পরিবারগুলো মানে খেয়াল করে, তাহলে কিন্তু ঈদের একটা গুরুত্ব বাড়ে। আরেকটা হচ্ছে যে ঈদের জাকাতের ব্যাপারটা, একদম রোজার এই জাকাতের ফলে কিন্তু এক ধরনের সাশ্রয় গরিব সম্প্রদায় পাচ্ছে। তো সেই দিক থেকে ঈদের যেটা সামাজিক যে ইয়েটা এই সম্পৃক্তি, সেটা বাংলাদেশের জন্য আগের চেয়ে অনেক বেশি অর্থবহ হয়েছে বলে আমার মনে হয়। আরেকটা ব্যাপার হয়েছে, আগে ঈদের সময় মানুষের যাতায়াতে খুব কষ্ট ছিল, এবারে বারবার টিভিতে দেখছি যে এবারে মানুষ ট্রেনে করে যাচ্ছে, বাসে করে যাচ্ছে, এই লঞ্চে করে যাচ্ছে, অনেকটা স্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে এবং সময়টাও কমে এসছে মনে হচ্ছে। তো এটা হয়েছে পদ্মা সেতু তৈরি হওয়ার কারণে। আসলে সবাই কিন্তু ট্রেনে জার্নি করতে কমফোর্ট ফিল করে। তারপরে ধরেন কক্সবাজারে ট্রেন গেছে, এটা কিন্তু ঈদের জন্য একটা আশ্চর্যজনক ঘটনা। আমি আবারও আপনার কাছে আসবো, আমি একটু তোফায়েল ভাইয়ের কাছে যাই। তোফায়েল ভাই, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি একটা মানে আপনি যে জেলায় বড় হয়ে উঠেছেন সে জেলায় ঈদই নাই বাংলাদেশে। আমার কাছে মনে হচ্ছে যে এরকম জেলা খুব বোধ করি একটা নাই, তো সেই জেলার কথা। এবং আপনি আমাদের এই চট্টগ্রামে এবার ঈদ করছেন, এখানকার মানুষ
এখানকার পরিবেশ, এখানকার সমস্ত কিছু, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? না, নিঃসন্দেহে আসলে এক এক জায়গার কিছু কিছু ক্ষেত্রে, যেমন চট্টগ্রামের শিল্প সংস্কৃতি বা ঐতিহ্য এক ধরনের, আবার আরেকটা জেলার আরেক শিল্প রকম। সংস্কৃতি ঐতিহ্য এক ধরনের। ঠিক একইভাবে একটা পরিবারের কালচার একরকম, আরেকটা পরিবারের কালচার একেবারে একই এলাকায় ভিন্ন, হয়েও কিন্তু আলাদা একটা আলাদা। পরিবারের কালচার একটু অন্যরকম হতে পারে। একেবারে তা আসলে আমরা ছোটবেলায় ওই ঈদি বা সালামিটার সাথে একদম পরিচিত মানে ছিলাম না। এখন যেরকম আমাদের সন্তানরা বা আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের কাছে এটা চায় deserve বা আমরা করে। দিচ্ছি ওরা তাদের। মনে করে এটা ওদের অধিকার। অধিকার, রাইট। এবং তাদের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হয় যে একেবারে। তুমি কত টাকা, কার কাছ থেকে কত টাকা নিতে পারলা এবং কত টাকা, এবং দিন তাদেরও শেষে একটা আবার হিসাব করে। তাদেরও একটা প্ল্যানিং থাকে যে আগামীতে রোজার ঈদ আসতেছে, হ্যাঁ। অমুক চাচার কাছ থেকে এত নিব, দাদার কাছ থেকে এত নিব, মামার কাছ থেকে এত নিব, মিলেমিশে তারা হয়তো একটা মোটামুটি একটা বাজেট তারা তৈরি করে ফেলে। সেটা বেড়ানোর কাজেও ব্যবহার করতে পারে বা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারে। তো আমাদের সময় এটা ছিল না, আর আমরা ওইটাকে যেহেতু ছিল না, ওই জামা কাপড়ের মধ্যেই আমাদের ঈদটাকে সীমাবদ্ধতা। সীমাবদ্ধ রেখেছি। আচ্ছা। যে কে কত সুন্দর জামা, কোথার থেকে জামা তারপরে যে খেলাধুলোর কথা আরেকটা বলছিলেন। বিষয় আমি এখানে উল্লেখ না করলেই নয়, এটা আমার মনে হয় আমাদের যে আরো দুজন আলোচক রয়েছে, ওই সময় কিন্তু ঈদের বিনোদনের একটা অন্যতম মাধ্যম ছিল বিটিভি। একদম, তখন তো একটাই চ্যানেল একটাই, না, আমরা সবে অপেক্ষায় নীলমণি। থাকতাম যে, এবং বিটিভি গাইড কেনা হতো যে ঈদ উপলক্ষে, ঈদের আগের দিন, ঈদের পরের দিন কি ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে। হতো, এবং যার বাড়িতে যেখানেই টিভি থাকতো আমরা কিন্তু ওই যে আনন্দ মেলা, ঈদের কোনো গান, ঈদের নাটক, এটা ঈদের সিনেমা, এইটা ছিল ঈদ বিনোদনের, আমরা যেহেতু কম বয়সে একেবারে, ছিলাম, একেবারে, একদম। একটা অপরিহার্য অঙ্গ। এটাকে বাদ দিয়ে ঈদটা কোনোভাবেই অসম্পূর্ণ, পূর্ণাঙ্গ হতো না, অসম্পূর্ণ অসম্পূর্ণ থাকতো। মনে হতো। ঈদের নাটক, ঈদের সিনেমা, ঈদের প্রোগ্রাম, ঈদের ম্যাগাজিন, ঈদের সঙ্গীতানুষ্ঠান, বিশেষ করে আপনি যেটা বললেন আনন্দ মেলা, আনন্দ মেলা, ঈদের দিন অনেক রাতে অনেক এটা রাত দেখাতো। পর্যন্ত। অতএব আমরা ঈদের সাথে কোনোভাবেই এই বিটিভিকে বাদ দিতে পারি না, অর্থাৎ একেবারে। আনন্দের সাথে আমাদের বিটিভি, ছোটবেলায় বিটিভি অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল। সেই সাদা কালো টিভিতে, ওই সময় রঙিন টিভি খুব একটা ছিলই না বলা যায়, সাদা কালো টিভিতে যে আপনার ঈদ আনন্দ মেলা, ঈদের সঙ্গীতানুষ্ঠান, সব। ঈদের নাটক, এইটা দেখার যে সবাই বন্ধু বান্ধব যে যেখানেই আছে, মানে যে সন্ধ্যার সময় 8টার পরে তারা কিন্তু সব আবার এক জায়গায় এসে, এক জায়গায় হতো, এবং তখন ছোটদের ঈদটা জন্য চলে খুব যেত ভালো আপনার, ভালো অনুষ্ঠান হতো। ঈদটা চলে যেত আপনার সেই বিটিভিতে। একেবারে, একেবারে। আবারও আপনার কাছে আসবো, পেয়ারু ভাই, আপনার কাছে আসি। এবার সেই পিকনিকের জায়গাতে আসবো, যে আপনারা সব ওই যে ঈদি নিয়ে পিকনিক করার জন্য মেতে উঠতেন, তো সিনেমা টিনেমা দেখতে যেতেন না? সিনেমা দেখাটা পারিবারিকভাবে আসলে বারণ থাকতো। আমরা তো সব মুসলিম ফ্যামিলির সন্তান, তারপরেও না একটু বলে না, একটু বোনের বাড়িতে যাচ্ছি, মামার বাড়িতে যাচ্ছি, দেখে ফেলতাম সিনেমা। তখন কবরী রাজ্জাক, আচ্ছা, তারপরে শাবানা রাজ্জাক, শাবানা আলমগীর, ফারুক কবরী, এই সমস্ত সিনেমার জন্য আমরা উদ্গ্রীব থাকতেন না? উদ্গ্রীব থাকতাম। মানে দল বেঁধে সিনেমা হলে হ্যাঁ, দল যাওয়া। বেঁধে। এখন তো সিনেমা হলে যাওয়ার মানে আমার মনে হয় রেওয়াজটাই উঠে গেছে। উঠে গেছে। এবং ওই যে পিকনিক আমরা করতাম এইভাবে, তো এখন যে খাওয়া দাওয়া মেনু আসছে, তখন তো ওইরকম ছিল না, এবং ভালো রেস্টুরেন্টও ছিল না, যে কাউকে কোনো মা খালাকে আমরা ঠিক করে ফেলতাম, উনি আচ্ছা। রান্না করবে, হায়ার করা হতো। রান্না করবে গুস পরোটা, এবং আমরা খুব মজা করে খেতাম। এখন তো আর সেই আনন্দ নাই গুস আমার পরোটা কাছে খাওয়ার। মানে আপনাদের কথা শুনতে শুনতে যেটা মনে হয়েছে বা মনে হচ্ছেও, প্রকৃত যেটা আনন্দ সেটা কিন্তু আপনারাই উপভোগ করেছেন, আমরা না? না, একদম, একদম। আমাদের রাস্তাঘাট যদি বা একটু খারাপ ছিল, কিন্তু যে সবুজায়ন ছিল, গাছপালা ছিল, মাঠ ছিল, হ্যাঁ, ছিল, একান্নভুক্ত পরিবার ছিল, family। সবাই আদর করত, উৎসাহ দিত, এবং আবার কেউ কেউ আমাদেরকে টিপস দিত যে কে ভালো রেজাল্ট করেছে। মোহিত ভাই, আপনি তো এখনো মাশাআল্লাহ নায়ক নায়ক আছেন, তখন তো আরো বেশি সেজন্য নায়ক বলছি নায়ক যে ছিলেন। ঈদের আপনি বললেন না যে ঈদ আগের বেশি আনন্দ করছিল, সেটাই। এটা আমি একটু একটু দ্বিমত পোষণ করছি। কি, প্রত্যেক প্রজন্মের জন্য প্রতিটা ঈদ হচ্ছে 100 ভাগের আনন্দের। একদম। সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, আমি পারি। আমার হয়েছে কি, আমি শিশুকালটাকে নিয়ে নিজের ভিতরে বয়ে বেড়াই, যেটাকে ইংরেজিতে বলে কিডাল্ড, মানে দেয়ার ইজ এ কিড ইন মি। তো আপনি বললেন না আমরা একদম আসলে শিশু, থাকতেই হবে।
তো সেই জন্য আমি এখন ঈদের সময়ে আগে যেরকম আনন্দ পেতাম এখনো আমি সেরকম সেরকম আনন্দ পাই। আমার না, বেশি- আনন্দের কোনো আমি অভাব যেটা হয় না। বলছিলাম যে এখন আর বাচ্চারা ওরা তো ডিভাইসের ভেতরে ঢুকে থাকে। না এটাও আছে, কিন্তু এর মানে এ নয় যে এরা আনন্দটা পাচ্ছে না, এটা পাচ্ছে। ওরা নিশ্চয়ই ওদের মতো করে আনন্দ ওরা ওদের পাচ্ছে, মতো করে হ্যাঁ। আনন্দ করছে। আর ডিজিটালে যে ব্যাপারটা বলেছেন, এগুলি এক অর্থে এভাবে বলতে হবে, যখন রেডিও এসেছিল তখন অভিভাবকরা বলতেন যে রেডিও বেশি শুনে শুনে ছেলেটা লেখাপড়া লেখাপড়া করছে করছে না। না। রেডিওর জায়গায় টিভি আসলো একই কথা, টিভির জায়গায় ভিসিআর আসলো একই কথা। তার মানে অভিভাবকের কথা ওইটা একই থাকে। বলবে, মানে যে কোনো প্রযুক্তি আসলে প্রথমত অভিভাবক মহলে একটা টনক নড়ে যে হয়তো এই জিনিসটাতে বেশি মনোযোগ দিয়ে আমার ছেলেপিলেরা লেখাপড়া কম করছে। কিন্তু আপনি যদি এমনি তথ্য নেন, পরিসংখ্যান নেন, তাহলে দেখবেন যে এটা সত্য না। এখন আগের চেয়ে অনেক বেশি ছেলে লেখাপড়ায় ভালো করছে, ভালো অনেক করছে। বেশি মেয়ে করছে। উন্নত এবং আবার রেজাল্ট দেখা করছে। যায় খেলাধুলোও করছে। ব্যাপার হচ্ছে কি, এই প্রযুক্তিগুলোর মধ্যে একটা ইতিবাচক দিক আছে, আচ্ছা। তো সেটা তো সে গ্রহণ করছে। মানুষ তো তার যে সৃষ্টিশীলতা আছে সেটা তো সে ওখানে রেসপন্স পাচ্ছে। ফলে ও যে এটা দেখছে, এটা তো মেকানিক্যাল একটা ওয়েতে দেখছে না, ক্রিয়েটিভ ওয়েতে দেখছে। ফলে তারও কিন্তু একটা বিস্তার হচ্ছে কোথাও। আচ্ছা, অনেক কঠিন কঠিন কথা হয়ে গেছে মহিব ভাই। এবার একটা গান গান শুনতে চাই। গানের টুনি নাকি ভালো? না, আপনি গান গাইলে উনি আপনাকে সাথ দেবে না তো বলবে? আমি তো আসলে গানের গো জানি না, আমি আসলে একজন একটা গান গানের শুনি। ভালো মনে তুমি পড়ে। সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, না না না। আচ্ছা, এটা কাউকে মনে করে গাওয়া হয় নাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কাউকে না, না? অনেককে মনে করে গাওয়া অনেককে হয়েছে। মনে করে ভাই, এই গাওয়া জীবনে হয়েছে। কিছু একজনকে মনে রাখবো। তোফায়েল ভাই, এবার আপনার কাছে একটু আসি। আপনি যে পেশাতে আছেন, কত রকমের মানুষের সঙ্গে ওঠা বসা হয়েছে। মানে এমন কোন স্মৃতি ঈদের সময় এটা ঘটেছে যেটা মনে হলে আপনি নিজে নিজেই হাসেন, এরকম কিছু? আমি এই মুহূর্তে আসলে এই যে বলেন না, অনেক সময় চিন্তাটা কিন্তু প্রসারিত হয় না, চিন্তাটা এমন জায়গায় এসে বসে। আমার এই মুহূর্তে রোজার মাসের একটা কথা মনে হ্যাঁ। পড়ছে, যে আমি আমার ছোট চাচা সেহরি করতে এসেছি ভুল টাইম দেখে, মনে আচ্ছা। করছি যে সেহরির সময় আছে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি আর চাচা ইফতারি করতেছি, আর রাস্তা দিয়ে লোকজন চলাচল করতেছে, অর্থাৎ তারা যাচ্ছে হচ্ছে এই ফজরের নামাজ পড়বে, তা আমরা খাচ্ছি। তা চাচা বলতেছে এই কি তুই, মানে বিষয়টা কি বুঝতেছি না। তা আমিও বললাম যে না, দেখে আসলাম তো টাইম আছে। পরে দেখা গেল যে না, ইতিমধ্যে ওই সেহরির Time সময় up শেষ তো। হয়ে গেছে, কিন্তু আমরা Time তখনও up। সেহরি করছি। এই মুহূর্তে আমার এই জিনিসটাই মনে পড়লো আর কি, যে একটু সেহরি করতেছি আর লোকজন যাচ্ছে আপনার ফজরের নামাজ ফজরের পড়ে নামাজ বাসায় পড়তে। ফিরছে। প্যারো ভাই, আপনার কাছে এবার একটু আসি। আপনি তো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ, এবং ওই ৭১-এর সময় আপনি ঈদের কথা বলছিলেন। তো সেখান থেকে আপনার যে জার্নিটা, যেটা আজকে অবধি এবং এখনো পর্যন্ত, কিন্তু আপনি এই তৃণমূল মানুষদের সঙ্গে, তাদের ভাবনায়, তাদের চেতনায় একটা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা বিষয় আছে না? তো সেই জায়গা থেকে আপনার ঈদের ভাবনা, এই ঈদের সম্প্রীতি, এটা যদি একটু বল। ৭১-এ অনেক কষ্ট করে একটা পাঞ্জাবি দুইটা শার্ট পরিবারের পক্ষ থেকে পেলাম, আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু অগ্রিম ঈদিও পেলাম, এই জুতো পেলাম। তো চক করলাম যে কৌশলে বোনের বাড়িতে গিয়ে বলতে হবে যে ঈদে কিছু পাই নাই, আচ্ছা। একটা জামা পেয়েছি মাত্র, এটি দিয়ে কি আমার চলবে? তো দল বেঁধে যাচ্ছিলাম পায়ে হেঁটে বোনের বাড়িতে, দেখি যে গুলির আওয়াজ। বাড়ির দিকে ব্যাক করার চেষ্টা করতেছি, সেই দিক থেকে দেখতেছি যে গুলির আওয়াজ। পরে জানলাম, সামনের দিকে যাচ্ছিলাম, সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে রাউজান ফটিকছড়ি সীমান্তে আবদুল্লাপুরে কঙ্কায়কালে দুই পাকিস্তানি বাহিনী আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধ করতেছে। আর পিছনের দিকে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন শুনলাম যে লেলাং গোপালঘাটটা ঈদগাহ থেকে প্রায় ৩৫ জন লোককে পাঞ্জাবিরা ধরে নিয়ে গেছে, এবং তাদেরকে লাইন ধরিয়ে ব্রাশ করে হত্যা করে, তার মধ্যে একজন আল্লাহর রহমতে বেঁচে গেছেন। এটি আমাদেরকে খুব হতবাক করে দিল, এবং কয়েকদিন ধরে যারা মা বোনেরা আছেন তারা এক ঘরে থাকা শুরু করলো, কখন বাড়িতে পাঞ্জাবিরা আসে। আর
আমাদেরকে সন্ধ্যার পর হলে টিলায় পাঠাই দিত আচ্ছা, যে Safe- সেফের জন্য। পাঞ্জাবিরা যদি রাত্রে আসে, আমাদের বয়সী, আমরা তখন 6-এর ছাত্র, তখন আমার এক বন্ধুকে তারা পাঞ্জাবিরা হত্যা করেছে। আচ্ছা, ও কয়েকজন এই জামাত কমান্ডার ছিল, জামাতের সদস্য ছিল, তাদের সামনে জয় বাংলা জুড়ে জুড়ে বলতো 70-এর নির্বাচনের প্রাক্কালে এবং মুক্তিযুদ্ধের শুরুতে। সেই কারণে ইয়েরা জামাতিরা তাকে হত্যা করেছে। এবং 71-এ যে আমরা ক্লাস 6-এর ছাত্র, তখন গ্রামে আপনার এই এই ঘটনার আগে রোজার মাঝামাঝি সময়ে আইসক্রিমের প্রতি আমাদের খুব লোভ ছিল। আচ্ছা। রোজা রাখছে, আইসক্রিম যাচ্ছে হ্যাঁ, পকেট হ্যাঁ, থেকে, এই আপনার 4 আনা বের করে 6টা আইসক্রিম কিনলাম। আচ্ছা। 6 জনে ভাগ করে আবার সারাদিনের রোজার ভান করলাম। আচ্ছা। ইফতারের সময় যথাসময়ে ইফতার করলাম। হ্যাঁ, তো একটা রোজা কিন্তু ওই সময়ে গেল গেল। গেল। এটির জন্য এখানে আফসোস হয়। তার মানে আপনার ভিতরে একটা অভিনয় সত্তাও কাজ করে না জি। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে আইসক্রিমের লোভ কিন্তু সহ্য করতে পারিনি। আচ্ছা, সেই আইসক্রিমের লোভটা এখনো আছে? এখন খাইতে পারি না, যেহেতু ডায়াবেটিস রোগী। কিন্তু খেতে ইচ্ছা করে? অবশ্যই ইচ্ছে করে। আচ্ছা, তখন যেমন খেয়ে ভান করেছেন যে খান নাই আর কি, এখন কি এখন এটা তো হয় আল্লাহর ভয় ভাবির আছে, সামনে? বয়স হয়ে গেছে, আল্লাহর ভয় আছে। নামাজ কিভাবে নষ্ট করব, রোজা আচ্ছা। কিভাবে নষ্ট করব, এই ভয়টা তো এখন আছে। তেরু ভাই, ওই যে বলছিলেন যে আইসক্রিমের কথা, সেই সময় যেমন আইসক্রিম খেয়ে না খাওয়ার ভান করেছেন, এখন নিশ্চয়ই ভাবির সামনে এই কাজটা অন্তত করেন না। কখনো না। তারপরে আবার দেখা যায় যে হলো গত 1 মাস আমরা ইফতার করেছি, সেই ইফতারে প্রচুর আইটেম থাকে, সেগুলো খুব একটা মনে হয় স্বাদ নিতে পারেন নাই। আর আজকে ঈদের দিন, এই ঈদের দিনেও তো আপনার বাড়িতেও প্রচুর মানুষ এসছে, আবার আপনাকেও অনেক প্রোটোকল মেনটেন করতে হয়েছে, সেখানেও আইসক্রিম ছিল না এমন তো না, এখন তো আইসক্রিম আরো মডার্ন হয়ে আরো গেছে। মডার্ন হয়ে গেছে, অনেক কিন্তু রকমের এই মডার্ন আইসক্রিম। আইসক্রিমগুলো স্বাদ নিতে অনেক- ইচ্ছা করে না? এটা খেয়ে ফেলি, ডায়াবেটিস আছে, খেয়ে ফেলি। পরিবারের পক্ষ থেকে যদি বা সতর্ক করে, আপত্তি থাকে? আপত্তি থাকে, লোভ তো সামলাইতে পারি না, এবং বলি যে একটু করে খাচ্ছি, বেশি না। বেশি না, বেশি পুরো না। খাওয়ার পরও বলি যে একটু করে খাচ্ছি। কিন্তু মডার্ন আইসক্রিম তো, তোফায়েল ভাই আপনার কাছে আসি, খাওয়ার প্রসঙ্গ যখন আসলোই, একই বিষয় কিন্তু আপনার বেলাতেও হচ্ছে। জি। প্রতিদিনই দেখা গেছে যে হচ্ছে মাস জুড়েই কোথাও না কোথাও এটা ছিল, এবং ঈদের দিন এই দিনটাও একটা বিষয় ছিল। তা তারপরে হয় না যে হচ্ছে মার হাতের রান্না, এখনো আমরা মনে হয় যেন এটা খাচ্ছি, এটা মা রান্না করেছিল, সেরকম একটা স্বাদ, এই স্বাদটা কি খোঁজেন? আচ্ছা, না ঠিক আছে, একটু নস্টালজিক হয়ে যাওয়া আর একদম। কি। আমি কিন্তু বড় হয়েছি যৌথ পরিবারে, অর্থাৎ আমার দাদি, আমার মা, আমার চাচি, দাদা, চাচারা সবাই এখনো আমরা যৌথ পরিবারে আছি। তো ঈদের যে একটা আনন্দ বা খাবারের বিষয়টা আসছি, আমাদের অঞ্চলে দেখা যেত যে যখনই চাঁদ দেখা হয়ে যেত, চাঁদ দেখার একটা আনন্দ, একদম, হ্যাঁ, একদম। যে আমরা যখন মাগরিবের নামাজ পড়তাম, যে তারাবির একটা বিষয় ছিল যে চাঁদ দেখার সাথে সাথে ঈদ হবে এবং তারাবিটা আর পড়া লাগবে Stop. না। তো কোথাও না কোথাও যদি চাঁদ দেখা যেত, তাহলে আশেপাশের যত লোকজন, সেটা সবাই। বয়স্ক লোকজন, ছেলেপেলেরা কিন্তু ওই জায়গাটাতে এসে ভিড় জমাতো, যে এখান থেকে চাঁদ দেখা যায়। সব জায়গা থেকে কিন্তু চাঁদ দেখা যেত না, না। সেই যে বাঁশবাগানই হোক, বাঁশবাগানের মাথার উপর দিয়ে হোক, বা টিনের চালের উপর একদম, দিয়ে হোক, একদম। বা মসজিদের সেই মিনারের ওই উপর Corner-এ। দিয়ে হোক, তখন সবাই মিলে এসে চাঁদ দেখতো। এই চাঁদ দেখার পরেই আমাদের মা চাচিদের যে একটা অন্যতম দায়িত্ব হয়ে যেত আমাদের দিকে, গুড়ের সন্দেশ, আচ্ছা। এটা একটা বিখ্যাত প্রচলন ছিল, যে যখনই চাঁদ দেখা যাবে তখনই চাল নিয়ে তারা বিভিন্ন গ্রামের অন্যান্য যে প্রতিবেশীরা আছে তাদের সহায়তায় সেই চালটাকে গুঁড়ি করত, আচ্ছা। এবং গুঁড়ি করে এটাতে নিজেরাই গুঁড়ি নিজেরা গুঁড়ি করতো, গুঁড়ি করে, এবং দেখা যেত যে ওই মোটামুটি চাঁদ দেখার পরেই বিভিন্ন এলাকা থেকে ওই গুঁড়ি করার যে শব্দ, ওই যে এটাকে কি বলে আগের যে ঢেকি। ঢেকি ঢেকি, ঢেকি বা ঢেকি। সিয়া কাইট বলতো, আবার যে- হামানদিস্তাও বলে, হামানদিস্তা, হ্যাঁ। হামানদিস্তা। এটা দিয়ে তারপরে ঢেকি দিয়ে আমরা বেশি হতো। আমরা হ্যাঁ। অপেক্ষায় থাকতাম, এই পিঠাটা বানানো হতো। তা আমরা ভোর রাতে আজানেরও আগে তখন এই মা চাচিরা এই পিঠাটা বানাতো, তখন আমাদেরকে ডেকে নিয়ে আমরা তখন এই পিঠার স্বাদ নিতাম। এবং একদম। এটা কিন্তু আসলেই আমার দাদি থেকে শুরু করে আমার মা চাচিরা যে পিঠা তৈরি করেছে, আমরা কম বয়সে যে পিঠাটা খেয়েছি, এগুলোর স্বাদ এখন আর পাওয়া যায় না। যদিও পাওয়া আমার যায় মা চাচিরা এখনো জীবিত আছে, আমার দাদি নাই, কিন্তু
এরাও এখন আর, কারণ বয়সের ভারে বা অন্যান্য প্রতিবেশীদেরকে আর এই কাজে আমরা এখন আর এঙ্গেজ করাটা অত সহজ হয় না, কারণ তারাও তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। একদম, কিন্তু আমি বলবো যে এই পিঠা, আপনি যেহেতু খাবারের কথা বললেন, একদম। এটা একটা অন্যতম স্বাদের পিঠা ছিল। আরেকটা পিঠা আমাদের সময় হতো, এটাকে চাউলের গুড়ির পিঠা। এইটাও একটা ছিল যে ঈদের আগের থেকেই, দীর্ঘদিন আগের থেকেই মা চাচিরা বা এলাকার পাড়াপড়শিদেরকে ডেকে এনে পিঠা তৈরি করতো। সেই পিঠাটা আমরা ঈদের দিন থেকে মাংস দিয়ে বা মুরগির মাংস বা অন্য মাংস দিয়ে আমরা সেটা আনন্দের সাথে খেতাম, এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবাই। তাদেরকেও আমরা ডেকে নিয়ে আসে এই খাবারে আমরা শেয়ার দিতাম। অর্থাৎ যে ঈদের আনন্দটা শেয়ার করা, মানে আমরা ঈদ মানে যেটা সম্প্রীতির রাইট, কথা, আমাদের সেই যে আত্মীয় স্বজন, সম্প্রীতিটা পাড়াপড়শি, আমরা ভাই বোন, বাবা চাচারা সবাই মিলে একসাথে আমরা এই খাবারের আনন্দটা উপভোগ করতাম। একদম একদম একদম। মহিউদ্দিন ভাই, আপনার কাছে আসি। যে আমার খাবারের কথা তো হচ্ছে, আপনার কাছে খাবার তো শুনবই, তাছাড়াও আর একটা বিষয়, তখন কিন্তু ঈদ কার্ড, ঈদ কার্ডের একটা বিষয় থাকতো, এবং দেখা যেত যে ঈদ কার্ড কেউ কিনতে পারছে না, নিজেই তৈরি করছে, হ্যাঁ, সেরকম আমরা একটা বাসায়- বিষয় থাকতো। মানে আমরাও মানে ঈদ আচ্ছা, কার্ড হ্যাঁ। পাবো, এটাও একটা তো বিষয় থাকতো না? আচ্ছা, সেইটা সেই দুটো জায়গা যদি একটু মিলিয়ে বলেন। এই আমার মায়ের 3টে এই নাস্তা আমি এখন মিস করি। একটা হলো মুরব্বা, মুরব্বাটা বানাতেন খুব ভালো, আর চুটকি মুরব্বা মাঝে মাঝে এখনো পাই, কিন্তু গুড়া পিঠাটা একদম পাচ্ছি না। গুঁড়া পিঠাটা এখন গুড়া করে পিঠা না মনে হয় কেউ। তাও অনেকটা ওই যে ওই যে চুটকি চালটা চেয়ে বড়, হ্যাঁ, ইউকটা করে চুটকি করে চেয়ে যেটা বড় করে নারকেল সেমাই দিয়ে। সেমাইয়ের মতো হয় হ্যাঁ, একটু। নারকেলের মতো, খুবই হ্যাঁ। খুবই। এটা অনেক সময় আবার ইয়ে দিয়ে, গুড় দিয়েও করে, খুব মজা লাগে। তো এখন বেশি প্রাধান্য পেয়ে গেছে স্পাইসি জিনিসগুলো। একদম ওই যে পেয়ারু ভাই যেরকম বলছিলেন যে আইসক্রিম মডার্ন হয়ে গেছে, হ্যাঁ, খাবারগুলো ice cream এরকম মডার্ন মডার্ন হয়ে হয়ে গেছে না? গেছে এখন। তো জিলাপিটা কিন্তু এখন আছে। এই সংস্কৃতিতে বেশ আছে, এবং নানা রকম জিলাপি আমার খুব পছন্দ। আর আমরা ঈদ কার্ড তো আমাদের সময় ছিল, ঈদ কার্ড আরো পরের ব্যাপার, কিন্তু আমরা যেটা করতাম ভাই বোনেরা মিলে, ওই প্রথমে ঈদ মোবারকটা লিখতাম একটা কাগজে, তারপর সেখানে আঠা দিতাম, আঠা দিয়ে ওই যে কাগজের ইয়ে আছে না, রঙিন কাগজের টুকরা, ওগুলো ছড়িয়ে দিলে ঈদ মুবারক, তখন আমরা বাসায় দরজায় সেটা লাগাতাম। এটা একটা পরিশ্রমের কাজ ছিল, খুব আনন্দ পেতাম এই জিনিসটা করে। প্রতি বছরে আমরা করতাম। এটা আসলে এটা গ্রামে তখন দেখা যেত মনে হয় না, ওই যে একটা না, গেট শহরে হচ্ছিল, তৈরি ঈদ করা মোবারক, হতো, হ্যাঁ, গেটে একটা সেই কাগজের ঈদ মধ্যে মোবারকটা লিখে থাকবে, right. এবং ওই রঙিন কাগজগুলো কেটে কেটে সাজানো। ছাদ বানিয়ে দেওয়া, একটা তারা বানিয়ে দেওয়া একটা। একদম। ঈদ কার্ডের কালচারটা আসছে কিন্তু বাংলাদেশ হওয়ার পরে। শুরু হওয়ার সাথে সাথে, তার আগে ছিল না। তার আগে কেউ হয়তো এমনি লিখেছে, কিন্তু কার্ড ছাপিয়ে ঈদ মোবারক বলা, মানুষজনকে পাঠানো, এগুলো পরবর্তী পর্যায়ের ব্যাপার। আরেকটা জিনিস আমরা হয়তো খেয়াল করছি, সেটা হলো আগে ঈদ সংখ্যা বের করতো পত্রিকাগুলো, এটা আরেক হ্যাঁ হ্যাঁ, ঈদ উপলক্ষে বিশেষ এবং সংখ্যা বেরোতো, খুবই মানুষজন মানে অপেক্ষা করতো কবে ঈদ সংখ্যা আসবে, আসবে। এবং ঈদ সংখ্যাটা কিনবে, পড়বে। যেমন আমাদের পূজার সময় যেমন পূজা বার্ষিকীতে শারদীয় বের করে, ঠিক সেরকম একটা ব্যাপার। তো এখন তো ঈদ সংখ্যা প্রত্যেকটা পত্রিকায় বের করছে, এবং কোনো কোনোটা 500 পৃষ্ঠারও অধিক, অনেক, এবং কোনো কোনোটাতে মানে 20টা পর্যন্ত ছোট গল্প থাকছে, 10টা উপন্যাস থাকছে। তো এগুলি কিন্তু মানুষের মনের খোরাক যোগাচ্ছে। আর ফেসবুকের কারণে মানুষের আনন্দের উপকরণের ভোগ করার ইয়েটা ব্যাপ্তি বেড়ে গেছে। হ্যাঁ, মানে ওইখানেই একটা মেসেজ সিনেমা পড়ে সম্পর্কে জানছে, কিছু ভিডিও রিল দেখে নিচ্ছে, পুরা সিনেমা না দেখলেও। এভাবে আমার মনে হচ্ছে যে মনকে ভরে রাখার জন্য এখন উপকরণ অনেক বেশি উপস্থিত। প্রচুর উপকরণ। শুধু হচ্ছে যে নিজের একটা সম্পাদনা যদি তৈরি করতে পারে মনের মধ্যে, কোনটা ওর জন্য ভালো কোনটা খারাপ, সে যদি নিজে থেকে এটা তৈরি করতে পারে, এই সম্পাদনার প্রবৃত্তি, তাহলে জীবনটা খুবই উপভোগ্য হবে বলে আমার মনে হয়। পেয়ারু ভাই, আপনার কাছে আসি। এই ঈদ নিয়ে আপনার ভাবনা চিন্তা, যে যে ক্ষেত্রে কাজ করছেন পিয়ারু সেই ভাইকে জায়গায়। জিজ্ঞেস করেন ভাবির জন্য শাড়ি কয়টা কেনে সেটা। এটা আমি জিজ্ঞেস করি না, এটা মহিউদ্দিন ভাই জিজ্ঞেস করছে আপনি কয়টা শাড়ি কিনছেন ভাবির জন্য। মুহিত ভাই অনেকগুলো কিনে ফেলেছেন। ভাবি আর মুহিত ভাই একসাথে সকালে হাঁটেন নামাজ আচ্ছা। কালাম পড়ার পরে। তখন তো মার্কেট বন্ধ থাকে। না না, হাঁটেন যে আমি হ্যাঁ, ঈদের দিনে তো এইগুলো ভাবিকে পরাবে নিশ্চয়ই। এবং মুহিত ভাই অলরেডি ঈদ উপলক্ষে ভাবি যে পাঞ্জাবিটা কিনেছেন, এটা পরে আজকে স্টুডিওতে আসছে। তাহলে আমাদের ভাবি যে ড্রেসটা কিনেছে সেটাকে আপনি হ্যাঁ পরে অবশ্যই আসছেন? অবশ্যই। আমার স্ত্রীর জন্য তো
শাড়ি কিনা হয়ে আচ্ছা। শাড়ি কিনেছি, বাচ্চারা আচ্ছা, তাদের সে জন্য তো কেনা হয়েছে, পড়েছে, তাকে আজকে দেখার পড়ছে। সৌভাগ্য আপনার রয়েছে। আমাদের পরিবারের মহিলা সদস্যদের হ্যাঁ, সব জায়গায়, আমাদের পরিবার বলে না, এখন ফ্যাশন হয়ে গেছে কামিজ পরা, সালোয়ার এবং শাড়ি পরাটা এখন আনুষ্ঠানিক হয়ে গেছে। তাহলে আপনি শাড়ি কিনেন নাই, থ্রি পিস না কিনছেন? না, 3 পিস তো থাকবেই, শাড়ি তো কিনেছি, শাড়ি কিনেছি। আচ্ছা, তোফায়েল ভাই, এই পাঞ্জাবিটা কি ভাবে কিনছে? না, এটা কিনে নাই, আমি আরেকটা কিনছে। তো আমি যেহেতু আচ্ছা। আপনাদের এখানে আসবো, মানে ওটা এর সকালে- আগে ওটা ওইটা সকালে পড়েছেন না? এর আগে ওইটা পরেছি। জি, সকালে ওইটা পরা চেঞ্জ করে হয়েছে। আরেকটা নিয়ে আসছি। না, আপনি ভাবির জন্য কটা শাড়ি কিনলেন? ও তো আসলে ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে, এখানে আমি 2টা শাড়ি কিনেছি। যাক। হ্যাঁ, সে একটা আর পরেছে। মোহিত ভাই, আপনি একটু বলে দেন, ওনারা বলেছে আপনি কি আমার তো করছেন? ওই বয়স নেই যে কে বলছে বারবার- বয়স নেই? আপনি তো সবচেয়ে তরুণ। হ্যাঁ, শাড়ি দিয়েছি। আবার আচ্ছা। আমার একটা খারাপ অভ্যাসও আছে, আমি ওরা যখন এভাবে দেয় না, যেটা যেটা চোখে লাগে আমি ওটা নিয়ে নিই, মানে ওর কয়টা দরকার ওইটা আমার কাছে বিবেচনা। মানে আমার আপনার চোখে লাগলেই হলো। হ্যাঁ, তো এটা আমার একটা বদ অভ্যাস। আচ্ছা, আমরা আলাপচারিতা যদি চলতে থাকে, না, আমাদের ভাবিকে প্রথম দিন উনি যেভাবে দেখেছেন এখনো সেইভাবে আজকে ঈদ আছে। পর্যন্ত সেভাবে তিনি দেখছেন। একদম এটিই প্রমাণ। এবং আমরা চাই আমরা- যে হচ্ছে প্রত্যেকেই আপনারা এভাবেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা অবশ্যই। একদম নাহলে আর অনুষ্ঠানের জীবন কি জন্য? শেষ সময়ে চলে সময় এসেছি। তো চলে যাবে। যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে সময়ের সমুদ্রে আছে কিন্তু হাতে এক ফোঁটাও সময় নেই। আমি খুব অল্প কথায় তিনজনের কাছেই জানতে চাইবো, আমার ঈদ আমার আনন্দ। পেয়ারু ভাই। আমার আনন্দ, আমার পরিবারের আনন্দ, বিশ্ব মুসলমান সম্প্রদায়ের আনন্দ, এই আনন্দ মানবতার কল্যাণ বহিয়ে আনুক। আমরা আজকে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি যে বর্বরতা, সেই বর্বরতা বন্ধের জন্য দাবি জানাচ্ছি। সেখানে নারী, শিশু, অসুস্থ মানুষের উপরে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ বন্ধ হোক। একদম। তোফায়েল ভাই, আমার ঈদ আমার আনন্দ। হ্যাঁ, এই যে আজকের আমার ঈদ আমার আনন্দের একটা অংশ তো আপনাদের সাথে আড্ডা মেরেই চলে গেল। আরেকটা আনন্দ বলবো যে ব্যক্তিগত আনন্দের চাইতে পারিবারিক, গোষ্ঠীগত, সামাজিক আনন্দটাই আমাদের কাছে, যেহেতু আমি একটি পদে রয়েছি, আমি চাইবো যে আমার এলাকার, আমার বিভাগের, আমার যে জুরিসডিকশনের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধনী দরিদ্র বিভিন্ন সবাই মিলেমিশে যেন একটা আনন্দ, ঈদকে কেন্দ্র করে একদম। একটা আনন্দময় পরিবেশ বজায় থাকে। এবং এই যে আনন্দ ঈদটাকে কেন্দ্র করেই না, এটা যে শুরু হবে, আমরা চাই সারা বছর এই এই ঈদের আনন্দ। আনন্দ, ঈদের যে এটা মেসেজ আমরা ঈদকে পালন করি, ঈদকে কেন্দ্র করে ধনী গরিবের যে পার্থক্য আমরা কমিয়ে ফেলি, থাকে না, এটা যেন সারা বছর আমাদের সমাজে সর্বত্র বিরাজ থাকে। এটা হচ্ছে আমার আরেকটা প্রত্যাশা। খুব সুন্দর। মোহিত ভাই, আমার ঈদ আমার আনন্দ। আমার না, ওই যে কোনো ঈদের পরের দিকে যখন ঈদটা শেষ হতে থাকে, বিষাদ আমাকে আচ্ছন্ন করে। ওই যে যখন ভাঙলো মিলন মেলা, এই জিনিসটা আমি আমার মন থেকে ফেলতে পারি না। প্রতিটা আনন্দের সাথে একটা ওই বিষাদের। আনন্দটা শেষ হয়ে যাবে, এই দুঃখটা কিন্তু আমাকে আক্রান্ত করে। তো সেই দিক থেকে প্রতিটা ঈদই আমার খুব আনন্দের, কিন্তু সাথে সাথে এটাও একটু বেদনা দেয়, এইটা তো আজকে শেষ হয়ে যাবে বা কালকে শেষ হয়ে যাবে। এই আর আমাদের দেশের জন্য আমি যেটা মনে করি যে ঈদের, উনি যেটা বলেছেন আসলে ঠিকই, ঈদের যে একটা ইতিবাচকতা আছে, মানুষের প্রতি ভালোবাসা জন্মানো, একের সঙ্গে অপরের সম্প্রীতি বাড়ানো, ঘৃণা ভুলে যাওয়া, বিদ্বেষ ভুলে যাওয়া, হিংসতা ভুলে যাওয়া, এগুলি আসলে প্রতিষ্ঠা করা দরকার সামাজিক জীবনে। মানে এগুলি ধর্মীয় ওই উপদেশ হিসেবে না নিয়ে এগুলিকে সামাজিকভাবে বাস্তবায়িত করার জন্য একটা মেকানিজম তৈরি হওয়া দরকার। এটা সরকারের পক্ষ থেকে কাঠামোটা দাঁড় করাতে হবে, বেসরকারি পক্ষ থেকেও কাঠামোটা দাঁড় করাতে হবে। তাহলে হবে কি, বাংলাদেশে আমরা যেটা বলছি, বঙ্গবন্ধু যেটা বলেছেন যে সোনার বাংলা, সোনার বাংলা মানে হচ্ছে সবার মুখে হাসি ফুটতে হবে, সেই জায়গায় আমাদের আসতে হবে। এগুলি শুধু আমরা মুখে বললাম হলো না। তো এই জায়গায় কিন্তু কাজ করার আছে। এটা একদম আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই এই একসাথে যদি এই জিনিসটা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের, যেখানে আমরা প্রায় 17 কোটি লোক, এটা একটা বিরাট সম্ভাবনার ব্যাপার। এটা কোনো নেতিবাচক নেই, এটা একটা ইতিবাচক শক্তি। প্রত্যেকটা মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, একটা মগজ আছে। কি না করতে পারি আমরা? কেন আমরা পৃথিবীর অন্য দেশগুলোর উপরে নির্ভর করে থাকবো? ঠিক আছে,
তো আমার মনে হচ্ছে এসব ব্যাপার আমরা যদি একটা অর্গানাইজড ওয়েতে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তাহলে ঈদগুলো আরো বেশি সমাজের অর্থবহ সব হয়ে স্তরে উঠবে। তাৎপর্যপূর্ণ হবে। আজকে দেশের মানুষ আনন্দ উৎসবের সহিত ঈদ করেছে এবং রমজানও তাদের ভালো কেটেছে। এটি রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলে আজকে সকল মানুষের মুখে হাসি আছে। ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা তিরজনের কাছে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা একটু হবে না তিনজনের কাছে? ঠিক নিশ্চয়ই হবে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নিই, তারপরে আমরা সবাই মিলে অন্তত মুখটা তো গাইতেই পারি, ঠিক না? প্রিয় সুধী, আপনাদের নিশ্চয়ই আজকের এই ঈদ কথন অসাধারণ লেগেছে, তাই না? ছটাকখানিক বুকে একটা গোটা আকাশ, আর জলস্থলের গা ভর্তি সমস্ত রং পড়েছে চোখে। কাকে কোথায় রাখি, বুকের ভেতর উঠল হেসে শিকল পরা পাখি। আসলে সময়ের নিগড়ে আমরা তো বন্দি থাকি, সময় এবার বলছে, ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে। কিন্তু তিনজন যেভাবে বলেছে যে ঈদ মানে আসলেই সৌহার্দ্য, আসলেই সম্প্রীতি। আমরা বিশ্বাস করি যে একা হলে হারি, আর এক হলে পারি। তা আমরা দেশের এতগুলো মানুষ, আমরা যদি এক হয়ে কাজ করি, আমরা সত্যি একটা সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। এই ঈদের আনন্দ সবার মাঝে থাকুক, শুধু ঈদের দিন নয়, বছরব্যাপী। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই ঈদ কথন আমরা শেষ করছি। আমাদের বরেণ্য ব্যক্তিরা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানের মুখটা অন্তত তারা গাইবেন। আমরা সেটা শুনতে শুনতে আজকের অনুষ্ঠান বিদায় নেব। আপনাদের সবার জন্য শুভকামনা। আবারও সবাইকে ঈদ মোবারক। ও মোর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ও মোর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ।